বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আতিয়া খন্দকার, সহযোগী অধ্যাপক বাংলা। পরিচয় দিতে গিয়ে আমার একটু অন্যরকম অনুভূতি হচ্ছে, কারণ আমরা যখন ক্লাসে যাই এভাবে তোমাদের সঙ্গে পরিচয় দিতে হয় না, কিন্তু অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই আমরা এভাবে পরিচয় দিয়েই ক্লাসটা শুরু করি। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, সহি সালামতে আছো। তোমরা যারা আমার ক্লাস এর আগে করেছো তারা জানো যে আমি এর আগের ক্লাসটি আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কবিতাটির উপর কথা বলেছিলাম, এবং তোমাদেরকে আগেই আমি বলে রেখেছিলাম যে এই ক্লাসটি একটি ক্লাসে এটার সম্পূর্ণ বোঝা একটু কঠিন, যেহেতু এই কবিতাটি কলেবরে বড়। সেক্ষেত্রে আমি তোমাদের বলে রেখেছিলাম যে এই ক্লাসের উপর পারলে আমি আরও একটি ক্লাস নেব, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি কিছু কথা তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য চেষ্টা করব। আবু জাফর ওবায়দুল্লাহ রচিত এই কবিতাটিতে বিশেষভাবে স্থান পেয়েছে অনার্য ইতিহাস থেকে শুরু করে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। এটি আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থের নাম কবিতা। এই কবিতাটি বোধগম্য বা বুঝবার জন্য একটু স্বপ্নচারী, একটু কল্পনা প্রবণতার আশ্রয় নিতে হয়, কেননা এই কবিতাটি সার্থক হয়ে উঠেছে হৃদয়স্পর্শী চিত্রকল্পের যথোপযুক্ত ব্যবহারে। তোমাদের কাছে নিশ্চয়ই খটকা লাগছে যে চিত্রকল্প শব্দটির অর্থ কী। এটির ইংরেজি বললে তোমরা আরেকটু ভালো বুঝবে, সেটা হচ্ছে ইমাজিনেশন। তোমরা বলো যে দেখ, ইমাজিন কর, চিন্তা কর। ইমাজিন হচ্ছে যে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ না, অথচ সেই বিষয়টা তোমার চোখের সামনে মূর্ত হয়ে উঠছে, অর্থাৎ ভেসে উঠছে। তো এই কবিতাটিতে আমরা দেখতে পাই যে কবি অত্যন্ত সার্থকভাবে চিত্রকল্পের ব্যবহার করেছেন, আর একটি কবিতা তখনই সার্থক হয়ে ওঠে যখন চিত্রকল্পের ব্যবহার সুন্দরভাবে করা হয়। আজকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি লাইন ধরে কিছুক্ষণ পড়াবো, তারপরে আমি চলে যাব এটার যে মূল ভাব বা পাঠ পরিচিতি। কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, যেহেতু আজকের ক্লাসে হয়তো নতুন কোনো শিক্ষার্থী থাকতে পারো, সেই কারণেই বলছি যে একটি কবিতা তুমি ভালোভাবে বুঝবে তার কিছু কৌশল তোমাকে অনুসরণ করতে হবে। যেমন একটি কথা হচ্ছে যে কবিতাটি তোমাকে বারবার পড়তে হবে, অনুশীলন করতে হবে। যে কবিতাটির লাইনের মধ্যে যখন তুমি শব্দটির অর্থ বুঝতে পারছো না, তখন তোমাকে শব্দার্থ দেখে সেটি বুঝে নিতে হবে। পাশাপাশি তুমি যদি সেই একই সঙ্গে পাঠ পরিচিতিটা পড়ে নাও, তাহলে সব কিছু মিলে তোমার মধ্যে একটা বোঝার একটা ক্ষমতা তৈরি হবে। এবং সেটা এই কবিতাগুলোর বেলায়, বিশেষ করে বার্ষিক পরীক্ষার পরে আমরা যে প্রিটেস্টের প্রাক নির্বাচনী পরীক্ষায় যে সিলেবাসের যে 4টি কবিতা আছে, সেই কবিতাগুলো অপেক্ষাকৃত আমি কঠিন, এবং সেটি পড়ার জন্য তোমাদেরকে একটু বেশি মনোযোগী হতে হবে। অর্থাৎ তোমাকে একটি কবিতা শুধু একবার না, বারবার পাঠ করে তোমাকে সেটি আয়ত্তে আনতে হবে। যেমন আমি শুরু করছি যে প্রথমের যে লাইনটি, যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমার যে আমার পূর্বপুরুষের ঐতিহ্য, আমার বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে গ্রাম, আমার শেকড় হচ্ছে গ্রামে। আমার পূর্বপুরুষের হাতের মধ্যে কি ছিল? পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। অর্থাৎ একই সঙ্গে আবার কি, আমাদের ইতিহাস যদি দেখো তাহলে দেখবে যে বারবার এদেশে লুটেরারা লুট করে নিয়ে গেছে, অত্যাচার করেছে আমাদের উপরে, সেই ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে তারও আগে এবং তারও পরে, যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাগ হলো, স্বাধীনতা আন্দোলন, রাষ্ট্রভাষা আন্দোলন, এগুলো সব কিছুর মধ্যেই দেখবা একটা বঞ্চনার ইতিহাস, শোষণের ইতিহাস কিন্তু রয়েছে। তারপর আছে, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। উনি একই সঙ্গে আবার এই যে আমাদের যে সভ্যতা বিনির্মাণ হয়েছে, সেটি যে একদিনে আমাদের এই সুন্দর পৃথিবী আমরা পাইনি, কালে কালে যুগে যুগে শত মানুষের ঘাম চেষ্টায় আজকের এই সভ্যতা যে বিনির্মাণ হয়েছে, সেটি কিন্তু কবি বলেছেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। অর্থাৎ আমি যা কথা বলছি সেই কথা শুধু কথা না, যেটি সত্য
সেই সত্য কথাটাকে উনি বলেছেন কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দ সত্য শব্দ কবিতা, কলুষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। এই একটি লাইন যদি উঠিয়ে দিয়ে তোমাকে অনুধাবনে বলা হয় যে এটি তুমি ব্যাখ্যা করো, তাহলে তোমাকে বলতে হবে যে কলুষিত জমি কর্ষণ করে কি? মাটি যখন চাষ করা হয়, লাঙল ফেলে যখন তাকে চাষের উপযোগী করে তোলা হয়, সেটাকেই বলা হয় জমিকে কর্ষণ করা। তো কবির কাছে মনে হয়েছে যে কর্ষিত জমির সেই প্রতিটি শস্যদানা হচ্ছে কবিতা। এরপর উনি বলছেন যে যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। অর্থাৎ যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, অর্থাৎ ইতিবাচক না নেতিবাচক বিষয়গুলো তার কাছে উপস্থাপিত হবে। ইতিবাচক জীবনের গল্প সে আর শুনতে পারবে না। দিগন্ত আদিগন্ত বিস্তৃত যে ফসলের মাঠ, আকাশ, নদী, এর মধ্যে যে আনন্দ, সেই আনন্দ সে খুঁজে পাবে না যে কবিতা শুনতে জানে না। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। অর্থাৎ কৃতদাস কি? যার কোনো স্বাধীনতা নেই, যে সুন্দর সত্য কথা যে বলতে পারে না। তাহলে যে কবিতা শুনতে জানে না, কবির কাছে মনে হয়েছে যে সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। তোমাদের এখানেও একটু সমস্যা যে এখানে আবার দুটো লাইন, এটাও তোমার অনুধাবনে আসে, যেটা বলছে যে উনুনের আগুনে আলোকিত। উনুন শব্দের অর্থ হচ্ছে চুলা, আর চুলায় কি আগুন জ্বলে, এবং আগুনে তোমরা জানো যে আগুনে সব কিছুই শুচি শুদ্ধ হয়ে ওঠে। পবিত্রতার একটা দিক হচ্ছে আগুন। তো সেটা বলছে যে সেই উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছে। আবার খটকা লাগবে যে উজ্জ্বল জানালা কেন? উজ্জ্বল জানালা হচ্ছে তোমার মুক্ত জীবনের প্রতীক। মুক্ত জীবনের যে প্রত্যাশা সেটি বোঝাতে উনি উজ্জ্বল জানালার কথা উল্লেখ করেছেন। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভালো ভাসিয়ে রাখে। আবারও তোমাদের কাছে মনে হবে যে সাঁতার জানে না তাকে কি করে নদী ভাসিয়ে রাখতে পারে? এটা হচ্ছে কবির কল্পনাচারী মন। ওই যে বলেছি স্বপ্নচারী মন, যে সারা জীবন লাভ ক্ষতির হিসাব কষে, যে সারা জীবন টাকা পয়সার হিসাব কষে, যে সারা জীবন ব্যবসায় দেন দরবার করে বেড়ায়, সে কিন্তু এই কথার মধ্যে আসতে পারবে না। কিন্তু যার একটা স্বপ্নচারী মন আছে, যার কল্পনা বিলাসিতা আছে, যার একটা সুন্দর হৃদয় আছে, সে কিন্তু বুঝতে পারবে যে আসলে এরকম কল্পনা করা যায়। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। পৃথিবীতে এমন অনেক কাজ আছে যেগুলো তুমি বাস্তবিকে কোনো হিসাব মিলাতে পারবে না, কিন্তু অনেকেই কিন্তু এই ধরনের যেটাকে বলে লাভ ছাড়া কাজ, সেগুলো করে কিন্তু অনেক মানুষ আছে পৃথিবীতে বিখ্যাত হয়েছেন, তারা জগৎ খ্যাতি লাভ করেছেন। তারা কিন্তু লাভ ক্ষতির হিসাব করে সেই কাজগুলো করেননি। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। মায়ের কোলে শুলে গল্প শোনার জন্য একটা মন তোমাকে থাকতে হবে। সেই কথাগুলি উনি এখানে বর্ণনা করছেন। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়। আবার তোমাদের খটকা লাগবে যে ভালোবাসা দিলে সারা জীবন শুনেছি যে মা বেঁচে থাকে, আর লেখক বলছেন, কবি বলছেন যে মা মরে যায়। তোমরা অবশ্যই জানো যে আমাদের দুটো মা, এক দেশমাতৃকা আর এক হচ্ছে নিজের মা। যুদ্ধের যে বিষয়গুলো এখানে এসেছে, যে গর্ভবতী বোনের মৃত্যুর অনেক অত্যাচার করা হয়েছে আমাদের দেশের মা বোনদের উপর। মুক্তিযুদ্ধে অনেক মানুষের রক্তের বিনিময়ে কিন্তু আমাদের এই স্বাধীনতা, এই বাংলাদেশ, সেই কথাগুলোই কিন্তু এখানে উনি সুন্দর করে বলেছেন। আর ওই যে বললাম যে এক মাকে বাঁচাতে গিয়ে আরেক মাকে হারাতে হয়েছে। যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না।
এটিও অপেক্ষাকৃত কঠিন এবং এটিও কিন্তু অনুধাবনে আসে। তোমাদের এই লাইনটি একটু ব্যাখ্যা করছি আমি, যে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে না পারা, অর্থাৎ সূর্য হচ্ছে সকল শক্তির প্রতীক। সেই সূর্যকে হৃদয়ে ধারণ করা, বাস্তবে আমি তোমাদেরকে বারে বারে বলছি যে বাস্তবে কি সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা সম্ভব? কিন্তু এটা হচ্ছে একটা প্রতীকী কথা, যে সূর্য যেহেতু সকল শক্তির আধার, সেই কারণে সূর্যকে উনি হৃৎপিণ্ডে ধরে রাখার মতো শক্তি অর্জন করতে বলেছেন। এটি দেখো, তোমরা যদি পৃষ্ঠা উল্টাও তাহলে দেখবে যে এখানে উনি উল্লেখ করেছেন যে সূর্য সকল শক্তির উৎস, তাই এই সর্বশক্তির আধারকে হৃদয়ে ধারণ করতে পারলে মুক্তি অনিবার্য। কবির মতে এই সামর্থ্য অর্জনের একমাত্র উপায় হলো কবিতা শোনা, কবিতাকে আত্মস্থ করা। কেননা কবির কাছে শুধু কবিতাই সত্য, আর সত্যই শক্তি। আর একজন সন্ত্রাসীর কাছে কিসের শক্তি? তার কাছে শক্তি হচ্ছে অস্ত্র। তাকে যদি এই কথা বলা হয় যে কবিতাই হচ্ছে অস্ত্র, কবিতাই হচ্ছে সত্য, কবিতাই হচ্ছে শক্তি, সে কিন্তু এগুলোর কোনো মর্মার্থ গূঢ়ার্থ কোনো কিছুই সে বুঝতে পারবে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। এরপর কিছু কথা উনি বলেছেন, যেগুলো হচ্ছে যে প্রত্যেক শ্রমজীবী মানুষকে উনি উল্লেখ করেছেন। যেমন, যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, অর্থাৎ চাষি কৃষক তাদেরকে উনি ঊর্ধ্বে তুলে ধরেছেন। যে মৎস্য লালন করে প্রভুমান নদী তাকে পুরস্কৃত করবে, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? সংক্ষেপিত তো, অর্থাৎ সংক্ষেপে তোমাদের এই কবিতাটি তোমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি, লোক পরম্পরায় শ্রুত ও কথিত বিষয়, যা একটি জাতির ঐতিহ্যের পরিচয়বাহী। তোমরা শেখ মুজিবুর রহমানের কথা শুনেছ। উনি বাংলাদেশের কিংবদন্তি, অর্থাৎ লিজেন্ড, যে এক কথায় আমাদের দেশের এই স্বাধীনতা সূর্যকে যিনি এনে দিয়েছেন, যার ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা এই বাংলাদেশকে পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি, সার্বভৌমত্ব পেয়েছি। সেটি ভাবতে গেলেই একজনের যে চেহারা চোখের সামনে মূর্ত হয়ে ওঠে, ভেসে ওঠে, তিনি হলেন শেখ মুজিবুর রহমান। গানের ক্ষেত্রে বলতে গেলে তোমরা বলতে পারো রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এরকম প্রতিটা ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে সাকিব আল হাসান। তো এগুলো যখন বলি তখন তোমরা বুঝতে পারবে, কিন্তু কিংবদন্তি শব্দটা এমনিতে বললে তোমাদের মাথায় অতটা কাজ করে না। আবার লিজেন্ড কিন্তু শব্দটার সঙ্গেও তোমরা পরিচিত, যতটা না কিংবদন্তি শব্দ তোমাদের কাছে অপরিচিত, কিন্তু লিজেন্ড শব্দটা কিন্তু তোমরা অনেক সময় কথাবার্তার মধ্যে ব্যবহার করে থাকো, সেই জন্য আমি এইভাবে বোঝালাম। তারপরে এসেছে শব্দার্থ দেওয়া হয়েছে পিঠে রক্ত জবার মতো ক্ষত। মানুষের উপর অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে, সেই অত্যাচারের আঘাত যে এখনও তাজা রয়েছে তা বোঝাতেই রক্ত জবার প্রসঙ্গ ব্যবহার করেছেন লেখক, কবি। আরও লক্ষণীয় আঘাত রয়েছে পিঠে, অর্থাৎ তোমরা জানো যে সেই যে তোমরা সিরাজউদ্দৌলা তোমাদের পাঠ্যসূচিতে রয়েছে, সিরাজউদ্দৌলা পুরোটা নাটক জুড়েই তোমরা দেখবে যে বিশ্বাসঘাতকতার গল্প, একের পর এক বিশ্বাসঘাতকতা করেছে। মীর জাফরের নামই হয়ে গেছে বিশ্বাসঘাতকতার সমার্থক শব্দ, অর্থাৎ সবাই বিশ্বাসঘাতকতা করেছে, এবং যারা বিশ্বাসঘাতকতা করে তাদের কিন্তু মনটা ভীরু থাকে, তারা কাপুরুষ, তারা কিন্তু সামনাসামনি যুদ্ধ করার চাইতে পিছন থেকে অস্ত্র তাক করতেই তাদের বেশি আগ্রহ। সেই জন্য উনি বলেছেন যে শত্রুরা ভীরু কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করেছে, কিংবা বন্দি কৃতদাসের উপর ঝাঁপিয়ে পড়েছে, মুক্ত মানুষের সঙ্গে
সম্মুখ লড়াইয়ের বিরচিত সাহস দেখায়নি। এরপরে যেগুলো আছে সেগুলো আমি আলোচনা করেছি তোমাদের সঙ্গে, সেই জন্য আর বাকি শব্দার্থগুলোতে আমি যাচ্ছি না। এরপরে আমি একটু চেষ্টা করব যে পাঠ পরিচিতিটা একটু তোমাদের সঙ্গে সংক্ষিপ্তভাবে আলোচনা করবার জন্য, কারণ পাঠ পরিচিতিতে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে আমার কাছে মনে হয়েছে যে সেগুলোর একটু ব্যাখ্যা করবার প্রয়োজন রয়েছে। প্রথমে যেগুলো বলা হয়েছে যে এটি ওবায়দুল্লাহ কাজী আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি নাম কবিতা। নাম কবিতার অর্থ হচ্ছে যে এটি প্রথম কবিতা, ওই কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। রচনাটিতে বিষয় ও আঙ্গিকগত অভিনবত্ব রয়েছে। বিষয় তো তোমরা বুঝতে পারছো যে বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ, রাষ্ট্রভাষা আন্দোলন, আর আঙ্গিক মানে কি, কিভাবে এই কবিতাটিকে উপস্থাপন করা হয়েছে। তোমরা দেখছো যে একটি লাইন বারবার ঘুরে ফিরে আসছে, যে কবিতা শুনতে জানে না, এই কবিতা শুনতে জানে না, এই কথাটি কবিতাটিকে একটি বিশেষ মাত্রা দিয়েছে। আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দৃপ্ত ঘোষণা। এটা কঠিন শব্দ, কঠিন লাইন, কঠিন কিন্তু তুমি যদি মনে করো, তুমি যদি রাষ্ট্রভাষা আন্দোলনের যদি ইতিহাস তুমি পড়ো, মুক্তিযুদ্ধের যদি নাটক গল্প তুমি পড়ো, তাহলে দেখবে যে কতটা ত্যাগ তিতিক্ষার ফলে, কতটা দৃঢ়তার ফলে কিন্তু আমরা এই স্বাধীনতা লাভ করেছি। প্রকৃতপক্ষে রচনার প্রেক্ষাপটে আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, এই জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের অনিন্দ অনুষঙ্গসমূহ। অনুষঙ্গ মানে হচ্ছে ছোট ছোট বিষয়, ছোট ছোট বিষয়গুলোকে উনি উল্লেখ করেছেন যাতে করে তোমরা এই পুরো কবিতাটি বুঝতে পারো। কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয় একটি বিশেষ শব্দবন্ধ কবিতা। কবিতার পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনের মধ্য দিয়ে তার বক্তব্যকে এগিয়ে নিয়ে চলেন। কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, বাংলার ভূমিজীবী অনার্য কৃতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। কবিতা ও সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে কবি নিয়ে আসেন মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা। কবি এও জানেন মুক্তির পূর্বশর্ত যুদ্ধ, আর সেই যুদ্ধে পরিবার থেকে দূরে সরে যেতে হয়। ভালোবাসার জন্য, তাদেরকে মুক্ত করবার জন্যই তাদের ছেড়ে যেতে হয়। এই অমোঘ সত্য কবি জেনেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে। এই কথাগুলো তো বোঝার আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছ যে উনি স্বাধীনতার কথাগুলোই বারবার ঘুরে ফিরে ওনার কবিতায় কিন্তু উনি নিয়ে এসেছেন। কবিতাটির রসোপলব্ধির অবিচ্ছেদ্য অংশ হলো এর আঙ্গিক বিবেচনা, মানে রস উপলব্ধি করবার একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে এটার আঙ্গিক বিবেচনা, অর্থাৎ উনি কীভাবে এটাকে সাজিয়েছেন, কিভাবে কবিতাটিকে উপস্থাপন করেছেন। এক্ষেত্রে প্রথমেই যে বিষয়টি পাঠককে নাড়া দেয় তা হলো একই ধাঁচের বাক্যের বারংবার ব্যবহার। কবি একদিকে আমি কিংবদন্তির কথা বলছি পংক্তিটি বারবার প্রয়োগ করেছেন, অপরদিকে যে কবিতা শুনতে জানে না কাঠামোর পংক্তিমালার ধারাবাহিক উপস্থাপনের মধ্য দিয়ে কবিতা আর মুক্তির আবেগকে একত্রে শিল্পরূপ প্রদান করেছেন। শিল্পরূপ মানে কি, যে কবিতাটি মানে শিল্পের আঙ্গিকে এটি সার্থক করে উনি তুলেছেন। শিল্পের একটা রূপই তো কবিতা, শিল্পের একটা রূপ গল্প, শিল্পের একটা রূপ উপন্যাস, সেই শিল্পরূপ এখানে ব্যবহার করা হয়েছে। এখানে কিংবদন্তি শব্দবন্ধটি হয়ে উঠেছে ঐতিহ্যের প্রতীক। কবি এক নান্দনিক কৌশলের সঙ্গে সমন্বিত করেছেন গভীরতা সঞ্চারী চিত্রকল্প, যেটা আমি আগেই উল্লেখ করেছি। একটি কবিতার শিল্প সার্থক হয়ে ওঠার পূর্ব সত্য হলো হৃদয়স্পর্শী চিত্রকল্পের যথোপযুক্ত ব্যবহার। চিত্রকল্প হলো এমন শব্দ ছবি যা কবি গড়ে তুলেন এক ইন্দ্রিয়ের কাজ অন্য ইন্দ্রিয়ের সাহায্যে করিয়ে কিংবা একাধিক ইন্দ্রিয়ের সম্মিলিত আশ্রয়ে, আর তা পাঠক হৃদয়ে সংবেদনা জাগায় ইন্দ্রিয়াতীত বোধের প্রকাশ সূত্রে। ওই যে তোমাদের বলেছিলাম যে বাস্তবতার কঠিন বলয়ে আবদ্ধ, যে বাস্তবতা ছাড়া কোনো স্বপ্নের জগতে যার বসবাস নেই, সে কিন্তু এই কথাগুলোকে এক ধরনের পাগলামো মনে করবে, এক ধরনের আশ্চর্যজনক একটা বিষয় মনে করবে। সে মনে করবে যে এগুলো কী কথা, কেন বলা হচ্ছে, কিন্তু তুমি কিন্তু সেটি
তোমার কাছে মনে হবে না। তুমি যদি এই কবিতার ভিতরে ঢুকে যাও, কবিতার এই মর্ম বা কবির যে মনের অনুভূতি সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার কাছে মনে হবে যে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়াতীত, অর্থাৎ আমার ইন্দ্রিয় হচ্ছে আমার চোখ, কান, নাক, মুখ, আর ইন্দ্রিয়াতীত কি, এই বোধের বাইরেও যে আমাদের একটা আরেকটা জগৎ আছে, কল্পনাচারী মন আছে, স্বপ্নচারী মন আছে, সেই মনটাই হচ্ছে ইন্দ্রিয়াতীত বোধের ব্যাপার। চিত্রকল্প নির্মাণের আরেকটি শর্ত হলো অভিনবত্ব। এ সকল মৌল শর্ত পূরণ করেই আলোচ্য কবিতায় চিত্রকল্পসমূহ নির্মিত হয়েছেন। কবি যখন বলেন কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, তখন ওই ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়াতীতের দোতনায় সঞ্চারিত হয়। নিবিড় পরিশ্রমে কৃষকের ফলানো শস্য একান্তই ইন্দ্রিয়গ্রাহ্য একটি অনুষঙ্গ। অর্থাৎ কি, ধান একটা শস্য, একটা ইন্দ্রিয়গ্রাহ্য অনুষঙ্গ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 মণ ধান আছে, কিন্তু যখন বলছে যে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, এবং সেই শস্যদানাকে যখন কবিতার সঙ্গে অভেদ, অভেদ মানে কি, তোমরা পড়েছো, রূপক কর্মধারয় সমাস পড়েছো, সেখানে বলা হয়েছে যে উপমান এবং উপমেয়ের মধ্যে যখন অভেদ কল্পনা করা হয়, যখন ক্রোধ রূপ অনল, ক্রোধ যা অনল তাই, এই যখন অভেদ কল্পনা করে যখন হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। অর্থাৎ কবিতা যা, শস্যদানা তাই, এই দুটোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। এটা যখন ভাবা হচ্ছে, তখন সেটা ইন্দ্রিয়াতীত বোধের মর্যাদা পাবে। এই শস্যদানার সঙ্গে যখন কবিতাকে অভেদ কল্পনা করা হয়, তখন কেবল ইন্দ্রিয় দেহকে অনুধাবন করা সম্ভব হয় না। সার্বিক বিবেচনায় কবিতাটি বিষয় ও আঙ্গিকের সৌগর্যে বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। আবু জাফর ওবায়দুল্লাহ শুধু কবিতাই কিন্তু লেখেননি, উনি কিন্তু সার্থক একজন মানুষ। উনি প্রশাসনে কাজ করেছেন, উনি রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি উনি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন, 21 পদক পেয়েছেন। তো এই দেখো যে মানুষ, এবং ইংরেজি সাহিত্যে কিন্তু উনি MA পাস করেছেন। সুতরাং তোমরাও এরকম ভাবো। আমি তোমাদের ক্লাসে যখন উপন্যাস পড়াতাম, তখন বলেছি যে তোমাদের লাল সালু উপন্যাস, সৈয়দ ওয়ালিউল্লাহ, উনি কি ছিলেন, উনি কি করেছিলেন, বাংলাতে উনি এত চমৎকার একটি উপন্যাস রচনা করেছেন, এবং একই সঙ্গে উনি ইংরেজিতেও সেই উপন্যাসটি অনুবাদ করেছেন। তো সেই আমি বলি যে যখন একটি কবিতা উনি লিখেছেন, এত চমৎকার করে উনি লিখেছেন, আর আমাদের কাজ হচ্ছে সেটি আমাদের কাজ হচ্ছে বোঝানো, আর তোমাদের কাজ হচ্ছে সেটি বুঝে নেওয়া, এবং একটু কঠিন তোমাদের সেটা পরীক্ষায় উপস্থাপন করা। কিন্তু আমার মনে হয় যে এই কবিতার মধ্যে যদি তোমরা ঢুকে যাও, কবিতাটাকে যদি তুমি ওইভাবে কল্পনা করতে পারো যে আমি সাঁতার জানি না, তারপরেও আমি পানিতে ভেসে থাকছি, এটা তুমি কল্পনাতে আনতেই পারো। যে কবিতা শুনতে জানে না, যে সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে জানে না, যে কবিতা শুনতে জানে না, সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। কেউ বলবে মাছের সঙ্গে আবার কিভাবে খেলা করে, কিন্তু তুমি যদি ভাবো যে মাছ ভালোবাসে, যে নদীর পাড়ে বসে থাকে মাছের খেলা দেখবার জন্য, যে পারে না, সে নিদেন পক্ষে ঘরের মধ্যে একটা অ্যাকুরিয়াম রেখে যে মাছের নড়াচড়া খেয়াল করে, লাফ দেয়, সেটা দেখে খুশি হয়, সেই বিষয়টি তুমি যদি চিন্তা করো, সেগুলো তুমি ভাবো, তাহলে তুমি কিন্তু এই কবির সঙ্গে একাত্ম হতে পারবে। সুতরাং এই যে বিষয়গুলো আমি বললাম, যে শব্দার্থ থেকে তোমার অনুধাবন আসতে পারে, তারপর তোমার পাঠ পরিচিতি, শব্দার্থ, লেখক পরিচিতি, এখান থেকে তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, যে উনি কোন পুরস্কারে ভূষিত হয়েছেন, উনি রাষ্ট্রদূত ছিলেন, কোন দেশের রাষ্ট্রদূত ছিলেন, এরকম প্রশ্ন আসতে পারে। আর অনুধাবনে যেগুলো আমি বলেছি, যে ওই যে উজ্জ্বল উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি, যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, লাইনে হাইফেন দিয়ে বলা হতে পারে যে এখানে কি বোঝানো হয়েছে, তার করতলে পরিমাটির সৌরভ ছিল, এই লাইনটা তুলে দিয়ে বলা হতে পারে যে এটা অনুধাবন করো। তোমাকে একটা উদ্দীপক তুলে দিয়ে এই কবিতার সঙ্গে সেটা তুমি জানো যে কিভাবে উত্তর করতে হবে। মূল কথা হচ্ছে তোমাকে কবিতাটার সারবত্তা, কবিতাটির মূল ভাব তুমি যদি অনুধাবন করো, পৃথিবীর যেখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক, তুমি কিন্তু সেটা বুঝে সেই অনুযায়ী তুমি প্রশ্নের উত্তর করতে পারবে। অনেক কথা বলেছি আমি, এর মধ্যে
একটি যেটি তোমাদেরকে মানে বলি যে যেহেতু যেটা কঠিন থাকে সেটার পেছনে একটু শ্রম দিতে হয়। আমি এর আগের ক্লাসেও এটি দেখিয়েছি। আমি শেষ করব তার আগে তোমাদেরকে এই আমি কিংবদন্তির কথা বলছি যে কি পয়েন্টস যে যে কথাগুলো একটু উল্লেখযোগ্য সেই কথাগুলোকে আমি কয়েকটি রঙের মাধ্যমে রঙের কলম দিয়ে আমি লিখেছি, যেটা তুমি কি করবে যদি বারে বারে এইভাবে লিখে পড়ো তাহলে আমার মনে হয় সেটা তুমি অনুধাবন করতে পারবে, তোমার মনের মধ্যে ঢুকে যাবে। তো সেটি আমি দেখিয়ে আমি আজকের মতো শেষ করছি। ভালো থাকো সবাই, দেখা হবে পরের কোনো ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পাঠ্য কবিতাটি আমি কিংবদন্তির কথা বলছি, নাম কবিতা। আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দৃপ্ত ঘোষণা। রচনার প্রেক্ষাপটে আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, এই জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের অনুষঙ্গসমূহ। কবিতায় পৌনঃপুনিকভাবে মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হয়েছেন কবি। কবিতার পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপন করেছেন। এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, বাংলার ভূমিজীবী অনার্য কৃতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। কবিতা ও সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে কবি নিয়ে আসেন মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা। কবি জানেন মুক্তির পূর্বশর্ত যুদ্ধ, সেই যুদ্ধে পরিবার থেকে দূরে সরে যেতে হয়। এই অমোঘ সত্য কবি জেনেছেন স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে। কবিতার সার্থক হয়ে ওঠার পূর্বশর্ত হল হৃদয়স্পর্শী চিত্রকল্পের যথোপযুক্ত ব্যবহার।